শিবির প্রমাণ করা যায় তাহলে তাকে গুম করা, খুন করা, সবকিছু করা জায়েজ। আবরার ফাহাদকে হত্যা করলো শিবির অভিযোগে, যে কারণে বুয়েটের একজন শিক্ষার্থী প্রতিবাদ করে নাই। বুয়েটে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাধ্য করছে জনগণকে, ছাত্রদেরকে, যে আজকে ক্যাম্পাসে তাদেরকে ছাত্র রাজনীতি করতে হবে। অথচ বুয়েটে ছাত্ররা ছাত্র রাজনীতি করতে চায় না। অথচ সেই ব্রিটিশদের মতো তারা নীল চাষিদেরকে, কৃষকদেরকে যেভাবে নীল চাষ করার জন্য বাধ্য করতো, আজকে ছাত্রলীগরা হচ্ছে সেই নীল চাষকারীরা। ব্রিটিশদের মতো বাংলাদেশকে আজকে লুটপাট করার জন্য, ধ্বংস করার জন্য আজকে আবির্ভাব হয়েছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তির বিবরণ, এবং দেখা যাচ্ছে এখন তার নতুন নতুন সম্পত্তি বেরোচ্ছে। আগে আমরা জানতাম না যে তার সেন্ট মার্টিন দ্বীপে নাকি 4 ভাগের 1 ভাগ তার, আবার কক্সবাজারের রুখিয়াতেও নাকি প্রচুর সম্পত্তি আছে। নরেন্দ্র মোদী শক্তিশালী হয়ে পড়ে, তাহলে মিস্টার জো বাইডেনের যে অবস্থা, সেই জো বাইডেনের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়বে। এর কারণ হলো মিস্টার নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গপাঙ্গ, টাকা পয়সা এবং তার যারা লোকজন রয়েছে গ্লোবালি, তারা সবাই সাহায্য করবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে। আইনের মাধ্যমে মাইল প্যাচ দিয়ে তারপরে আবার এই রাজনীতিটাকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাইডেন এবং নরেন্দ্র মোদী মুখোমুখি, আসলে কি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মোল্লা রনি। এবং কি প্রিয় দর্শক, কোনোভাবে শিবির প্রমাণিত করতে পারলে তাদেরকে হত্যা করা জায়েজ, এমন কথাই বলতেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী। মূলত প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে 5টি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বুয়েটের বিষয়টি নিয়ে কিন্তু সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। 2টি বিষয় এখন খুবই সরগরম সোশ্যাল মিডিয়ায়, সেটি হলো, একটা হলো বুয়েটের বিষয় বা বুয়েটের রাজনীতির বিষয়, আর দ্বিতীয় নাম্বার হলো সাবেক আইজি বেনজির আহমেদের অঢেল সম্পত্তির গোপন রহস্য। এগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনা চলছে। মূলত এই 2টি বিষয় নিয়েই আজকে এই ভিডিওটি সাজানো হয়েছে। তো প্রথমেই প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে শেয়ার করব সাবেক আইজি বেনজির আহমেদের বিষয়টি নিয়ে কাজী হিমায়তুদ্দিন মিশন বিস্তারিত এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। চলুন শুনে আসি। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তির বিবরণ, এবং দেখা যাচ্ছে এখন তার নতুন নতুন সম্পত্তি বেরোচ্ছে। আগে আমরা জানতাম না যে তার সেন্ট মার্টিন দ্বীপে নাকি 4 ভাগের 1 ভাগ তার, আবার কক্সবাজারের রুখিয়াতেও নাকি প্রচুর সম্পত্তি আছে। এভাবে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সম্পত্তি। তো অনেকে ধন্যবাদ দিচ্ছেন যে অ্যাটলিস্ট তিনি টাকাগুলো বাইরে পাচার করেনি, দেশে রেখেছেন। তবে আমি মনে করি বাইরেও তিনি টাকা পাচার করেছেন, কারণ তিনি এত লুটপাট করেছেন যে বাইরে পাচার করার পরেও এই সম্পত্তিগুলো তিনি করেছেন। এখন অনেকে বলবেন যে ভাই, তা বসুন্ধরার সঙ্গে গন্ডগোলের কারণে হয়েছে, যে কারণে হয়েছে। তো এই হওয়ার কারণেই তো আমরা দেখলাম যে একজন সাবেক পুলিশ প্রধান তিনি কিভাবে তিনি এত সম্পত্তির মালিক হন, এবং বেশিরভাগ সম্পত্তিগুলোই কিন্তু আমরা দেখেছি যে তার মানে পার্টনারশিপে তার অন্যান্যরা পার্টনার আছে, এবং ওইসব যে পার্টনার আছে ওদেরকে আসলে মানে চাপ দিয়ে নেওয়া হয়েছে। যেমন ভাওয়াল রিসোর্ট, সেখানে পার্টেক্স গ্রুপের সঙ্গে পার্টেক্স গ্রুপ বলেছে যে তোমরাও থাকো, আমিও থাকি, ভাগে যোগে থাকি, তো আমারটা শেয়ারটা হিডেন থাকবে, পার্টেক্স গ্রুপটা সাইনবোর্ড ব্যবহার করবে। তো এইভাবে সব জায়গায় জায়গায় বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন। এখন দেখুন, শেখ হাসিনা যখন বেনজিরকে ফোন করে বলবে যে বেনজির তুমি অমুককে গুম করো, অমুককে গুম করো, অমুককে গুম করো, ইলিয়াস আলীকে গুম করো, তখন শেখ হাসিনা কিভাবে ভাবে যে বেনজির সৎ থাকবে? আপনি আমাকে দিয়ে অবৈধ কাজ করাবেন আপনার প্রয়োজনে, আর আমি আমার প্রয়োজনে লুটপাট করবো না? করবো তো। তো এই পুলিশ প্রধান এই সম্পত্তি কামিয়েছে, এবং শুধু এই বেনজির না, কিন্তু বেনজির হয়তো অনেক বেশি জায়গায় কামিয়েছে। কারণ বেনজিরকে শেখ হাসিনা একদম ক্ষমতার শুরু থেকে যে পরিমাণ ইউজ করেছেন অন্য কাউকে করেননি। সেই 13 সালের 5ই মে শাপলা চত্বরের কাহিনী থেকে শুরু করে সে একই লোক, সে ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিল, র্যাবের প্রধান ছিল, পুলিশের প্রধান ছিল। সুতরাং সে একদম অনবরত সার্ভ করেছে। এবং গুম খুনের যে ঘটনাগুলো, আমরা তো গুম দেখেছি যে গুম বন্ধ হয়েছে 2021 সাল 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে, আর তার আগে সেই 12 সাল থেকে সেই 21 সাল পর্যন্ত যে গুমগুলো চলেছে, এই প্রত্যেকটা গুমের সঙ্গে কিন্তু এই বেনজির জড়িত। এই বর্তমান পুলিশ প্রধান চৌধুরী মামুন জড়িত। এবং বেনজির একটু মোটা দাগে টাকা কামিয়েছেন, বাট এর আগে যারা আইজিপি ছিলেন কম বেশি, শহীদুল সাহেব ছিলেন, নূর মোহাম্মদ ছিলেন, জাভেদ পাটোয়ারি ছিলেন, সবাই কিন্তু কম বেশি কামিয়েছেন। অন্তত বেনজিরের মতো 700, 800 বা 1000 কোটি না হলেও 100, 200, 300 এরকম কামিয়েছেন। এবং বর্তমান যে পুলিশ প্রধান চৌধুরী মামুন, তিনিও কামিয়েছেন। তার ভাইকে এমপি ইলেকশনে দাঁড় করিয়েছেন, যদিও স্থানীয় রাজনীতির কারণে তিনি হতে পারেননি, সেটা ভিন্ন আলাপ। তো এইভাবে কিন্তু এভাবে কামিয়েছেন। এখন আপনারা দেখুন যে বেনজিরের এই ঘটনা যখন আলোচিত হলো, আমরা আলোচনা করতেছি, সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা করতেছি, 2-1টা মিডিয়া তো আলোচনা করতেছে, বসুন্ধরা গ্রুপের মিডিয়া তো অবশ্যই আছে, তার বাইরেও 2-1টা, বেশি না, আলোচনা করতেছে। এর বাইরে কিন্তু বেশিরভাগই চুপ। এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারা কিন্তু এটা টুশব্দ করতেছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, যারা অনবরত বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেন, তারা কিন্তু একদম চুপ। সাংবাদিকদেরকে জিজ্ঞেস করার সুযোগ দিচ্ছেন না। সাংবাদিকরা জিজ্ঞেস করবে যে বেনজিরের কি হবে, এত সম্পত্তি, এই ধরনের সুযোগটাও কিন্তু দিচ্ছেন না। এমনকি দুর্নীতি দমন কমিশন
যারা বিএনপির লোকদের মিথ্যা মিথ্যা, যেমন খালেদা জিয়ার নামে ওই মিথ্যা মামলা টামলা এগুলা দিয়ে জেলে। তো এই দুদক কিন্তু একদম চুপ করে আছে। দুদকটা হচ্ছে আসলে পুরো মানে বিরোধীদেরকে দমন করে একটা হাতিয়ার হিসেবে সরকার ব্যবহার করতেছে। এই দুদক কিন্তু চুপ, এই দুদক চুপ, সরকারও চুপ, সবাই চুপ। অন্য কোনো সময় হলে তো অন্তত ওবায়দুল কাদেররা বলতো, হাসান মাহমুদরা বলতো যে আমরা খতিয়ে দেখছি, অন্যায় পেলে কাউকে ছাড় দেবো না, সে পুলিশ প্রধান হোক আর যাই হোক তার কিচ্ছু হবে না। তাও না, কিন্তু একদম চুপ। যেমন চুপ ছিল আপনার ভূমিমন্ত্রী জাভেদের সময়, যার ইংল্যান্ডে 260টা বাড়ি পাওয়া গেছে। আবার চুপ ছিল সেই নাটোরের এমপি শিমুলের সময়, যে শিমুলের 9টা বাড়ি আছে, যে শিমুলের কানাডা বেগমপাড়া আছে। আবার গোলাপের সময় গোলাপের নিউ ইয়র্কের 9টা বাড়ি আছে। তো এইভাবে চুপ ছিল। কিন্তু এবারে চুপ থাকার একটু সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট আমি মনে করি সেটা হচ্ছে যে পুলিশ প্রধান বেনজির সে যেভাবে কুকর্ম করেছে, যেভাবে গুম খুন সব করে সরকারকে সার্ভ করেছে, সরকারকে সার্ভ করে তিনি নিজের নামে টাকা পয়সা সম্পত্তির পাহাড় করেছেন। এখন সরকার একদম চুপ, এবং আমি মনে করি কিচ্ছু বলবে না এবং কাউকে প্রশ্ন করতে দিবে না। এতে একটা বার্তা স্পষ্ট, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বলতে চায় যে আমাদের জনসমর্থন নাই, আমাদেরকে টিকিয়ে রেখেছে পুলিশ। পুলিশ ছাড়া আমরা অচল, পুলিশ ছাড়া আমরা গ্রামে গিয়ে বা এলাকায় গিয়ে গণপিটুনি খাবো। সুতরাং যেই পুলিশ আমাদেরকে সার্ভ করবে। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন কাজী হিমায়তুদ্দিন মিশনের বক্তব্য। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও বা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো বাইডেন এবং নরেন্দ্র মোদী মুখোমুখি, অর্থাৎ যুক্তরাজ্যের কারণে কি বিপদে পড়তে যাচ্ছে ইন্ডিয়া, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গোলাম মৌলা রনি। চলুন তার মুখ থেকে শুনে আসি। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের যে কূটনৈতিক সম্পর্ক, এটি হাল আমলে এসে একেবারে দাকুমরাতে পরিণত হয়েছে। এর কারণ হলো একটি সুপার পাওয়ার হিসাবে পৃথিবীর অন্যান্য দেশ থেকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাত্তা পান, যেভাবে মার্কিন নাগরিকেরা সম্মান পান, এবং যেভাবে আমেরিকার সিদ্ধান্তের প্রতি অন্যান্য রাষ্ট্রসমূহ যেখানে সমীহ প্রকাশ করে, সেখানে বিগত কয়েক বছর ধরে, গত 4 বছর ধরেই বলতে গেলে, মিস্টার জো বাইডেন ক্ষমতা আসার পর নরেন্দ্র মোদীর সরকার আমেরিকাকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে যাচ্ছে। আমরা সবাই জানি যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল, যেমনটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে আছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ে এবং তার জামাতা ইভাঙ্কা ট্রাম্প এবং কুশনার, এদের সঙ্গেও গ্লোবালি যারা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, যেমন মিস্টার পুতিন, মিস্টার নরেন্দ্র মোদী এবং মিস্টার সালমা, তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক রয়েছে। আপনারা জানেন যে ভারতে যে কয়জন মানুষ নরেন্দ্র মোদীর উপর প্রভাব বিস্তার করে, তাদের মধ্যে এখন গৌতম আদানি এবং ধীরুভাই আম্বানির যে পুত্র মুকেশ আম্বানি, এই দুজন খুবই গুরুত্বপূর্ণ। তো মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে হয়ে গেল খুব রাগঢাক করে, এবং সেখানে সারা দুনিয়ার যারা সেলিব্রিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের পপ তারকা রিহানা থেকে শুরু করে বিল গেটস পর্যন্ত সবাই এসেছেন। সবচেয়ে উল্লেখ করার বিষয় হলো এখানে ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, তিনিও কিন্তু এই বিয়েতে অনুষ্ঠান এসছেন। কাজেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর কী সম্পর্ক, এটি সবাই খুব ভালো করে জানে। এখন যে সমস্যাটা দেখা দিয়েছে অনেকগুলো বিষয় নিয়ে, সে বিষয়টা হলো যে কোটি কোটি ভারতীয়রা থাকেন আমেরিকাতে, এবং নরেন্দ্র মোদীর এরকম কোটি কোটি ভক্ত রয়েছেন যারা অর্থবৃত্তিতে আমেরিকাকে খুব প্রভাব বিস্তার করেন। এবং নভেম্বরে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেখানে যদি মিস্টার নরেন্দ্র মোদী এবং তার দল এই নির্বাচনে জিতে যায়, এখন সাম্প্রতিক যে নির্বাচন ভারতে হচ্ছে, অর্থাৎ আমেরিকা যে নির্বাচন হবে নভেম্বরে, তার আগেই ভারতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যদি নরেন্দ্র মোদী শক্তিশালী হয়ে পড়ে, তাহলে মিস্টার জো বাইডেনের যে অবস্থা, সেই জো বাইডেনের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়বে। এর কারণ হলো মিস্টার নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গপাঙ্গ, টাকা পয়সা এবং তার যারা লোকজন রয়েছে গ্লোবালি, তারা সবাই সাহায্য করবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে। আবার অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো, খুব সম্প্রতি ভারতের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তো এই নির্বাচনের সঙ্গত কারণেই উদারপন্থী যারা রয়েছেন কংগ্রেস কিংবা অন্যান্য ছোটো ছোটো আঞ্চলিক দলগুলো, মমতা ব্যানার্জি, কেজরিওয়াল থেকে শুরু করে লালু প্রসাদ যাদব, নীতিশ, বিহারের নীতিশ বা লালু প্রসাদ যাদব, এই ধরনের যারা ছোটো ছোটো দল রয়েছে বিভিন্ন জায়গাতে, তাদেরকে আমেরিকা এখানে প্রচুর অর্থায়ন করছে, সাহায্য করছে। এবং আরও একটা ব্যাপার আশ্চর্য হলো যে এখানে নরেন্দ্র মোদীকে হটানোর জন্য চীন এবং আমেরিকা যুগপথভাবে কাজ করছে। তো এরই ধারাবাহিকতায় নরেন্দ্র মোদী যে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন, এটি অনেকটা বাংলাদেশের দামি নির্বাচনের মতো। তিনি তার বহিনজি শেখ হাসিনা, যেহেতু তিনি সফল হয়েছেন, তার যে সূত্রগুলো, তথ্যগুলো তিনি একেবারে হুবহু ভারত অনুসরণ করেছেন। যদি ভারত একটি গণতান্ত্রিক দল বা গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সমাজ বলে আমরা যে সকল কথাবার্তা ভারতের সম্পর্কে বলি, এটি একেবারে পুরো পায়ে মারিয়ে দিয়ে মিস্টার নরেন্দ্র মোদী
একেবারে বিস্ময়কর কতগুলো ঘটনা করেছেন। তিনি কংগ্রেসের বড় বড় নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, এমনকি কংগ্রেসের অনেক ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছেন যেন কংগ্রেস ঠিকমতো কাজ না করতে পারে। রাজধানী দিল্লির যিনি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং তার শক্তিশালী কয়েকজন মন্ত্রী তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তাদের দেশে যে দুর্নীতি দমন কমিশন সেটার মাধ্যমে, এবং ইতিমধ্যে এরকম একটি মামলাতে মিস্টার কেজরিওয়ালকে তিনি গ্রেপ্তার করেছেন, তিনি এখন জেলখানাতে আছেন। তো এখন মিস্টার জো বাইডেন আমেরিকা থেকে যে সকল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, যে সকল পলিটিক্যাল উইংসের মাধ্যমে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করবে, সেই সকল বিষয়ের উপরেই দেখা গেল নরেন্দ্র মোদী তার খড়গ, তার যে গদা, এটি তিনি স্থাপন করে ফেলেছেন। ফলে আমেরিকা এখন পর্যন্ত অনেকটা মাইন্ডকেট সিপার মধ্যে পড়েছে। এই অবস্থাতে তাকে সে বাংলাদেশে যেভাবে হয়েছিল বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে কিংবা হুমকি দিচ্ছে এটা করবো ওটা করবো, কিন্তু আলটিমেটলি নরেন্দ্র মোদী অপ্রতিরোধ্য গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন, যা কিনা মিস্টার জো বাইডেনের জন্য খুবই বিব্রতকর একটি পরিস্থিতি সৃষ্টি করেছে। তো কেজরিওয়ালের গ্রেপ্তার, তার সঙ্গে সঙ্গে ঢাকার যে ডামি নির্বাচন, এবং এই ডামি নির্বাচন পরবর্তীতে মিস্টার পিটার ডি হাসকে নিয়ে দিল্লির যে কঠোর অবস্থান, এই পুরো বিষয়গুলো নিয়ে আমেরিকা এবং দিল্লি বা ভারত এবং দিল্লি তারা পরস্পর দুই মেরুতে অবস্থান করছেন এবং এখানে ভারতের বিরুদ্ধে হাজার অভিযোগ এখন আমেরিকার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তারা ইউক্রেন যুদ্ধ জিয়ে রেখেছে ভারত, রাশিয়া থেকে তারা তেল কিনেছে, মার্কিন নিষেধাজ্ঞাকে তারা বুড়ো আঙুল দেখিয়েছে, সেখানে মানবাধিকার নেই, মুসলিম নির্যাতন হচ্ছে, সেখানে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে বিরোধী দলের উপর দলমন পীড়ন করা হচ্ছে, নজিরবিহীনভাবে একজন ক্ষমতাধর বা ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে তারা গ্রেপ্তার করেছে। কাজেই এই সরকারের অধীনে জঙ্গিবাদ বৃদ্ধি পাবে, ধর্মীয় উগ্রবাদ বৃদ্ধি পাবে এবং গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে, এবং এরকম যদি হয় তাহলে মার্কিন বিনিয়োগ ভারতের মতো একটি রাষ্ট্রে নিরাপদ না। প্রিয় দর্শক শ্রোতা, গোলাম মোল্লা রনি সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। তৃতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বুয়েটে ছাত্র রাজনীতির বিষয়টি নিয়ে একজন অগ্নিঝরা বক্তব্য দিয়েছে ছাত্রলীগদের বিরুদ্ধে। চলুন শুনে আসি। বুয়েটে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাধ্য করছে জনগণকে, ছাত্রদেরকে যে আজকে ক্যাম্পাসে তাদেরকে ছাত্র রাজনীতি করতে হবে, অথচ বুয়েটে ছাত্ররা ছাত্র রাজনীতি করতে চায় না। অথচ সেই ব্রিটিশদের মতো তারা নীল চাষিদেরকে, কৃষকদেরকে যেভাবে নীল চাষ করার জন্য বাধ্য করতো, আজকে ছাত্রলীগরা হচ্ছে সেই নীল চাষকারীরা। ব্রিটিশদের মতো বাংলাদেশকে আজকে লুটপাট করার জন্য, ধ্বংস করার জন্য আজকে আবির্ভাব হয়েছে। আওয়ামী লীগকে বলবো, ডাস্টবিনের পচা দুর্গন্ধ এড়িয়ে যেতে পারেন, পচা বাসি খাবার এড়িয়ে যেতে পারেন, শিক্ষকদের আন্দোলনকে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। আপনারা জানেন ৬২ শিক্ষা আন্দোলনে এই ছাত্র সমাজরা আন্দোলন করেছিল, ৬৯-এর গণ অভ্যুত্থান আন্দোলন করেছিল, ৭১-এ আন্দোলন ছাত্ররা তৈরি করেছিল। তাই বুয়েটের যে ন্যায্য দাবি, বুয়েটকে রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস তৈরি করবার জন্য, বিশেষ করে বুয়েটের ছাত্ররা কি চাচ্ছে সেটা দাবি দাবা মেনে নিয়ে আওয়ামী লীগকে সতর্ক হওয়ার সাবধানতা হুঁশিয়ারি করে আজকে আমরা এই মানবতা থেকে বলতে চাই, আমরা সেই কৃষক নই যে নীল চাষ আমাদের উপরে চাপিয়ে দিবেন, আমরা নীল চাষ করব। ছাত্র রাজনীতি আমাদের উপর চাপিয়ে দিবেন, আমরা সেই ছাত্রলীগের বাধ্য হয়ে আমরা ছাত্র রাজনীতি করব, এটা আমরা মেনে দিতে পারি না। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এবং এবি পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ সবাইকে। তো প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন বক্তব্যটি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। 5টি ভিডিওর ভিতর থেকে অলরেডি 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা 4র্থ নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো কোনোভাবে শিবির প্রমাণিত করতে পারলেই তাদেরকে হত্যা করা বা মেরে ফেলা জায়েজ, এটাই দাবি করছে বা এরকমভাবে বক্তব্য দিয়েছে রাশেদ খান, গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী। চলুন তার বক্তব্যটি শুনে আসি। শিবির প্রমাণ করা যায় তাহলে তাকে গুম করা, খুন করা, সবকিছু করা জায়েজ। আমরা ফাদকে হত্যা করলো শিবির অভিযোগে, যে কারণে বুয়েটের একজন শিক্ষার্থী প্রতিবাদ করে নাই। আমাদের ছাত্র বন্ধুরা যারা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতি করতো, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিল। ওই সময় আমি ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক। তা আমরা বললাম যে তোমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আন্দোলন শুরু করার উদ্যোগ নাও, আমরা তোমাদের সাথে আছি। এরপরে হাজিরা দিয়ে, প্রত্যেকে হাজিরা দিয়ে ক্যাম্পাসে আসলাম। সেই সময় আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনি ডাকসুর ঢেকি, তার নেতৃত্বে আমরা আবরার ফাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন শুরু করলাম। টানা প্রায় সপ্তাহখানেক আমরা আন্দোলন করেছিলাম, আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন। আমরা শুরুর দিকে বুয়েটের শিক্ষার্থীদেরকে পাচ্ছিলাম না। আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে জাগ্রত করার জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নুরুল হক নূরের নেতৃত্বে মিছিল নিয়ে আমরা বুয়েটের মধ্যে প্রবেশ করলাম। পরের দিন বুয়েটের শিক্ষার্থীরা যখন দেখলো যে ডাকসুর ভিপি নুরুল হক নূর মিছিল নিয়ে বুয়েটে আসে আর আমরা কোনো প্রতিবাদ করি না, তখন তারা বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবাদ শুরু করলো। এরপরে উত্তাল বুয়েট ক্যাম্পাস আবরার ফাদ হত্যাকাণ্ডের বিচার হওয়ার পথে, মানে বিচারটা হয়তো হতে পারে, এখনো পর্যন্ত কি হবে আমরা জানি না, বাট এখনো পর্যন্ত মনে হচ্ছে যে বিচার কার্য সম্পূর্ণ হবে।
আজকে বুয়েটের শিক্ষার্থীরা তারা একটি আরাম পেয়ে গেছে। এই যে দেখেন, যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বা সেখানে রাজনীতি করা যাবে না এই ধরনের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, সেখানে দেখেন খাবারের মান, ক্যান্টিনের যে খাবার সেই ক্যান্টিনের মান বেড়ে গিয়েছে। সেখানে গণরুম গেস্টরুমে নির্যাতন নাই, বুয়েটের শিক্ষার্থীরা একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে রয়েছে, ভালোভাবে পড়াশোনা করছে। সেখানে আর কোন শিক্ষার্থীকে জীবন দিতে হবে এই দুশ্চিন্তা তাদের মধ্যে নাই, যে কারণে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা সেখানে আন্দোলন করছে। ইতিমধ্যে যখন সারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে, যখন ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন কিভাবে এই জায়গা থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়া যায় সেই ষড়যন্ত্র স্বয়ং ওবায়দুল কাদেরের নেতৃত্বে সেই ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, তাকে ফোন করে বলা হলো, সাদ্দাম এই ষড়যন্ত্র করা হয়েছে, তোমাকে এখন খেলতে হবে, বুয়েটে ঢুকতে হবে। সাদ্দাম এখন নাচের পুতুল হয়ে তিনি খেলতেছেন। এই সাদ্দাম কে? এই সাদ্দাম অত্যন্ত নিষ্ঠুর একজন ছাত্র নেতা। আমি নিজে সাক্ষ্য দিচ্ছি কিভাবে ডাকসুর ভিপি রুমের মধ্যে আমাকে, নুরুল হক নূরকে, ফারুক হাসান এবং মশিউর রহমান এই চারজনকে রেখে আমাদের বাকি নেতৃবৃন্দকে তিনি বের করে দিচ্ছিলেন। সেই ডাকসু হামলার কথা কি ভুলে গিয়েছেন? আমরা তখন সাদ্দামকে বলেছিলাম যে সাদ্দাম ভাই, আপনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এইভাবে আমাদেরকে আপনি মারবেন, আমাদের উপর হামলা করবেন? সঞ্জিতকে বলেছিলাম অত্যন্ত নিরুপায় হয়ে কাকতামিনতি করে এই সঞ্জিত এবং সাদ্দাম এতটা নিষ্ঠুর অমানবিক, যাদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল। আপনারা কেউ হয়তো জানেন না, মিষ্টি কথা শোনেন, প্রেমের গল্প বলে, কিন্তু এই সাদ্দাম অত্যন্ত নিষ্ঠুর অমানবিক। আমি চোখের সামনে দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি। আজকে পবিত্র রমজান রোজা রেখে আমি সাক্ষ্য দিচ্ছি, ওর মতো নিষ্ঠুর বাংলাদেশে আর কেউ নাই। অমিষ্টি মিষ্টি প্রেমের বলির কথা বলে, অথচ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। লাইট দরজা বন্ধ করে লাঠি হাতে, রড হাতে আমাদের উপর এলো পাতারি আমাদের নির্যাতন করা হলো, রক্তাক্ত করা হলো। সেই ভয়ার্থ কাহিনী আপনারা ভুলে যাননি, সেই ডাকসু হামলার কাহিনী। আজকে এই সাদ্দাম এখন মিষ্টি কথা বলছে, তিনি সুস্থ রাজনীতি সেখানে বিনির্মাণ করবেন। এই সাদ্দামদের মতন আজকে নেতারাই, আজকে এমপি, তারা আজকে নির্যাতন নিপীড়ন করছে। আজকে এই কারণে বাংলাদেশের রাজনীতি আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে আর তরুণরা রাজনীতি করতে চায় না। উই হেট পলিটিক্স। আমি কথা বাড়াবো না, দুদু ভাই বক্তব্য রাখবেন। আরেকটি বিষয়ে 1 মিনিটে শেষ করবো, সেটি হলো পুলিশের সাবেক প্রধান ব্যানার্জি কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা বিলাসবহুল বিভিন্ন ইকো পার্ক তৈরি করেছে, বিভিন্ন জায়গায় নিজের মেয়ে রেস্ট নিবে এই জন্য 3 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। আমরা শুনি এই যে আপনার দুবাইতে একজন, নাম কি জানো তার, আরব খান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে দেখি যে আরব খানের যে এই যে কোটি কোটি টাকা স্বর্ণের ব্যবসা, এগুলো নাকি ব্যানার্জিদের অর্থায়নে পারা। শুনি না এরকম? সাংবাদিক ভাইরা আপনার দেখেছেন বিভিন্ন ভাবে এই গুঞ্জন শোনা যায় না? পাবলিক বলে, এখানে খায়ের ভাই বললো যে পাবলিক বলে। সেই ব্যানার্জিদের এই যে কোটি কোটি টাকা, এর উৎস কি? কোন ছোট আপা, কোন বড় আপার টাকায় তিনি এই ধরনের সাম্রাজ্য গড়ে তুলেছেন? একজন পুলিশের প্রধান আজকে রাজা হয়ে গেছে, বাংলাদেশের শীর্ষ ধনী। কিভাবে, কই থেকে? এই যে এখানে আমাদের দুদু ভাই আছেন, বিএনপি হাজারো নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে, পিস্তল বুকে ঠেকিয়ে বলা হয়েছে 500 কোটি টাকা দিতে হবে, এই জমি লেখা দিতে হবে, অন্যথায় ক্রস ফায়ার দেওয়া হবে। সেই তাদের টাকা, বিএনপির নেতাকর্মীদের টাকায়, জামাতের নেতাকর্মীদের টাকায় আজকে সেই সাম্রাজ্য গড়ে তুলেছে। সরকার দুদক খতিয়ে দেখবে। এখানে এজেন্সির ভাই আছেন, ডিজিএফআই ভাই আছেন, শুনতেছেন। এখানে অন্যান্য সংস্থার ভাইরা আছেন, এনএসআই আছেন, এসবি আছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, তদন্ত করেন তো আপনারা। আপনাদের ঊর্ধ্বতন মহলকে বলেন তো এই ব্যানার্জিদের টাকার উৎস কোথায়? তদন্ত করতে পারবেন? দুদক পারবে? পারবে না। আমাদের মামলার চার্জশিট দিতে পারবে। এই যে এখন এখানে লেখা আছে না, একজন ছাত্র নেতা, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে সংবাদ সম্মেলন করে। এরকম হাজারো প্রতিবাদ আমরা করছি, কিন্তু কিছু হচ্ছে না। কারণ এই সরকার ভারতের দাবিদারি করে আজকে ক্ষমতায় রয়েছে। আজকে ভারতীয় আগ্রাসনের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে আজকে আমাদের শিক্ষকরা তারা প্রতিবাদ করছে না। ক্যাম্পাসগুলোতে যে বাজে অবস্থা, রাজনীতি বলতে কিচ্ছু নাই। আজকে যদি দেশকে, জাতিকে বাঁচাতে হয়, খালেদা জিয়া যে আহ্বান করেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই আহ্বানের সাড়া দিয়ে আজকে রিপন ভাই যে একটি ব্যানার তৈরি করেছে। তার বক্তব্যটি শুনলেন। মাঝখানে একটি কথা বলছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন সর্বশেষ বইটির বিষয়টি নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলতেছে শুনে আসি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ফেসিবাদী এই আওয়ামী লীগ তারা বিভিন্ন ছলে বলে কৌশলে অপরাজনীতি সমগ্র শিক্ষাঙ্গনগুলোতে শুরু করেছে। বাংলাদেশের মানুষ যখন এই ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠছে, যখন তাদের সকল অনৈতিক আচরণগুলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই দেখা শুরু করেছে, প্রত্যাখ্যান করা শুরু করেছে, তখন এই ফেসিবাদ নতুন নতুন নাটক করতে গিয়ে নতুন নতুন টপিক আপনাকে আমাকে আমাদের সামনে ধরিয়ে দিচ্ছে। আপনারা জানেন যে আবরার হত্যা করার কারণে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে। সেই আবরার ফাহাদের রক্তের দাগ এখনও শুকায়নি। যখন বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, তখন কিন্তু এই দেশের কোনো রাজনৈতিক দল সেখানে গিয়ে বলে নাই যে এই দলটাকে নিষিদ্ধ করতে হবে কিংবা রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সাধারণ ছাত্ররা ফুঁসে উঠেছে, খেপে গিয়েছে, দেশে বিদেশে আন্দোলন হয়েছে। বাংলাদেশের সমগ্র ছাত্ররা এই আবরার ফাহাদ হত্যার বিচার চেয়েছে। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, তৎকালীন সময়ে স্বভাবতই
ছাত্রলীগ যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেটা সমগ্র বাংলাদেশের নাগরিকরা জানে, দেশে বিদেশের মানুষ জানে। তো বুয়েটে আবরার ফাহাদকে হত্যার কারণে যদি কাউকে নিষিদ্ধ করার দরকার ছিল, তাহলে নিষিদ্ধ করা উচিত ছিল আওয়ামী লীগের রাজনীতি। যেমনি করে আওয়ামী লীগ বিভিন্ন জায়গার শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, মানুষ হত্যা করছে, ধর্ষণ করছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে স্বামীকে বেঁধে রেখে স্বামীর চোখের সামনে স্ত্রীকে গণধর্ষণ করছে, মানে বনে জঙ্গলে নিয়ে যাচ্ছে, এই অপকর্মগুলো কিন্তু তারা সেখানে করেছে। কিন্তু সমগ্র বাংলাদেশের যেই ছাত্র সংগঠনটি নিষিদ্ধ হওয়ার কথা, সেই ছাত্র সংগঠনটি এখন আবার সংঘবদ্ধভাবে বুয়েটের রাজনীতিতে ফিরে এসে বুয়েটে নতুন করে তারা অপরাজনীতি শুরু করে দিয়েছে। তারা এখন এটাকে আইন করে, আইনের মাধ্যমে মাইলপ্যাচ দিয়ে তারপরে আবার এই রাজনীতিটাকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আপনারা জানেন যে কোনো একটি কিছু করতে হলে গ্রাউন্ড তৈরি করতে হয়। গত দুদিন পর্যন্ত যেই ছাত্রলীগের ইনান, সাদ্দাম, যারা নিজেরাই সন্ত্রাস পালে, যারা নিজেরাই সন্ত্রাস, যারা নিজেরাই পিটার হাসা বিভিন্ন নাগরিকদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আপনারা নিশ্চয়ই মনে রাখছেন সেই মানুষগুলো, যারা নিজেরাই সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, ধর্ষণের সাথে সম্পৃক্ত হুকুম করে অথবা ভিন্ন উপায়ে, সেই ব্যক্তিরাই যখন আজকের বুয়েটের ছাত্র রাজনীতির জন্য আন্দোলন করছে, তখন বুঝতে আর বাকি নেই যে এটা একটা পরিকল্পনার অংশ। অথচ এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ লাগিয়ে, জামাত ট্যাগ লাগিয়ে, জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে, আফগানিস্তান ট্যাগ লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন থেকে আজকে তাদের পড়াশোনার যে পরিবেশ সেটাকে নষ্ট করার একটি গভীরতম চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন বহু সাধারণ শিক্ষার্থী যারা শুধুমাত্র ফুটে উঠেছে যে এই অপরাজনীতি চলবে না, আজকে তাদেরকে গ্রেপ্তার করার জন্য হন্যে হয়ে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে। তাদের উপরে নতুন করে ট্যাগ লাগানো হচ্ছে যে তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, তারা গোপন আস্তানা গড়ে তুলতে চাচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী আজকে নওফেল পর্যন্ত, যিনি একজন ইসকনের দালাল, স্বীকৃত দালাল, আত্মস্বীকৃত দালাল, তার ভিডিও আছে, বক্তব্য আছে, তিনি ইসকনের অনুষ্ঠানে গিয়ে কি বলেছে, তিনি পর্যন্ত বিবৃতি দিয়ে আজকে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, ছাত্রলীগের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। এবং আজকেই যেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, যদিও আমি সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই, আমি আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে, কারণ দোষ করেছে আওয়ামী লীগ, দোষ করেছে ছাত্রলীগ, নিষিদ্ধ হবে তারা। এদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে উন্মুক্ত করে দেওয়া উচিত ছাত্র শিবিরের রাজনীতি, ইসলামী আন্দোলনের রাজনীতি, কিংবা ইসলামপন্থী রাজনৈতিক দলের রাজনীতি, ছাত্র দলের রাজনীতি, কিংবা অন্য আরো রাজনৈতিক দল, ছাত্র অধিকার পরিষদের রাজনীতি, যারা সন্ত্রাস করে না তাদেরকে উন্মুক্ত করা উচিত, আর নিষিদ্ধ করা উচিত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, নারী ধর্ষণকারী এই আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, সেটা নিষিদ্ধ না করে এখন সেই ছাত্রলীগকে ক্যাম্পাসে আনার জন্য পায়তারা শুরু করে দিয়ে কোর্টে রিট করে, ইতিমধ্যেই কোর্ট বলে দিয়েছে, মানে 1 ঘন্টা আগে আপনি রিট করলেন, 1-2 ঘন্টার মধ্যে আপনাকে সমাধান দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ রাজনীতি চলবে। তার মানে কি, এটা একটি মহা পরিকল্পনার অংশ হিসেবে তারা এই অপরাজনীতিটা করেছে এবং তারা কোর্ট থেকে রায়ও নিয়ে এসেছে। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব আবার বিবৃতি দিয়ে বলে দিয়েছে যে কোর্টের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে হচ্ছে এতদিন এই সন্ত্রাসী দলটি মানুষকে খুন করেছে, গুম করেছে, এই আবরার ফাহাদকে হত্যা করেছে, নামাজ পড়তে দেয়নি, পানি খেতে দেয়নি, মায়ের সাথে ফোনে কথা বলতে দেয়নি। কি বিভৎস হত্যাযোগ্য ছিল, একজন দেশপ্রেমিক ছাত্রকে তারা হত্যা করেছে। আবরার ফাহাদের দোষ কি ছিল? আবরার ফাহাদের দোষ ছিল ভারতীয় তাবেদারদের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশের যে সকল মানুষরা আমাদের দেশের উপরে জুলুম করেছে, বিদেশি অপশক্তিগুলো আমার দেশের মানুষের জন্য, মানে মানুষের উপরে জুলুম করে, বাঁধ নির্মাণ করে, পানি ব্যবস্থা থেকে শুরু করে আমার দেশের জুলুম অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আবরার ফাহাদ লিখেছে, এটা ছিল অপরাধ। আজ সেই আবরার ফাহাদের রক্তের উপরে আবার দাম্ভিকতা দেখিয়ে ষড়যন্ত্রকারী সন্ত্রাসী এই ছাত্রলীগ আবার ষড়যন্ত্র করে ছাত্র সংগঠনের নামে তারা রাজনীতি করতে চায়। আমি বাংলাদেশের সমগ্র নাগরিককে অনুরোধ করব, বাংলাদেশের যেই রাজনৈতিক সংগঠনটি সন্ত্রাসী করবে আপনি তার বিরুদ্ধে কথা বলুন। ছাত্র রাজনীতি যদি সমগ্র বাংলাদেশ ব্যাপী থাকে, বুয়েটে যদি প্রত্যাবর্তন করাতে হয়, তাহলে বুয়েটের ইতিহাস থেকে ছাত্রলীগ নামক সংগঠনের চিরদিনের জন্য রাজনীতি নিষিদ্ধ করে তারপরে আপনি আইন করতে হবে। কই, আমার দেশে কোথাও তো ছাত্রদল, শিবির কিংবা এই অন্য অন্য দল যারা রয়েছে, আমি বর্তমান সময়ে তাদের কোনো দলের ব্যক্তিদের কাছ থেকে কোনো জায়গায় হত্যা সন্ত্রাস দেখতে পাইনি। বিশেষ করে এই যে ট্যাগ লাগানো হচ্ছে আফগানিস্তান, অমুক তমুক, জঙ্গি, এদের সাথে কাদের সম্পর্ক আছে বলেন? বুয়েটের ছাত্র হতে হলে কি পড়াশোনা করতে হয়, কিভাবে পড়াশোনা করে তাকে চান্স পেতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। এখন তাদেরকে আওয়ামী লীগ অপরাজনীতিতে ফেলে দিয়ে তাদেরকে এখন বলছে কি, তারা হচ্ছে এদেশের সন্ত্রাস, জঙ্গি এবং তারা হচ্ছে আফগানিস্তানের পোতাত্তা। বাংলাদেশে কোনো কিছু করলেই, আন্দোলন করলেই সে পাকিস্তানের নাগরিক, না হয় আফগানিস্তান, না হয় সে রাজাকার, না হয় সে আলবদর, একটা বার বিচার বিশ্লেষণ পর্যন্ত করে না যে লোকটা আসলে কার। বাংলাদেশের সমগ্র অপরাজনীতি করে 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 এদেশের সত্যিকার যারা ছাত্র রাজনীতি করছে, যারা আদর্শিক রাজনীতি করছে, তাদের আদর্শকে ধ্বংস করে দেওয়ার জন্য ছাত্রলীগ উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্র ভাইরা পবিত্র মাহে রমজান নিয়ে আলোচনা করতে পারে না। সেখানে তাদেরকে গরুর গোশত নিষিদ্ধ করা হয়, ইফতার পার্টি নিষিদ্ধ করা হয়, গণ ইফতার নিষিদ্ধ করা হয়, আর সন্ত্রাসী সংগঠনটাকে ছাত্রলীগের রাজনীতি করার উৎসাহ প্রদান করা হয়। আজকের সমগ্র বাংলাদেশে আমি মনে করি ছাত্র রাজনীতি চললে আদর্শিক ছাত্র রাজনীতি চর্চা করা উচিত। যেই আদর্শিক ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ছাত্রের কল্যাণ হবে, ছাত্র অধিকার প্রতিষ্ঠিত হবে, ছাত্র জনগণের কল্যাণে কথা বলবে, ছাত্র দেশের রক্ষা করবে, মানবতার রক্ষা করবে। কিন্তু আজকের এই ছাত্রলীগ কার দালালি করছে? ভিনদেশি পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করছে,
আজকের এই পার্শ্ববর্তী রাষ্ট্রের বিরুদ্ধে হুঙ্কার উঠছে, বাংলার প্রত্যেকটি জনগণ আজকে দাবি তুলছে যে আজকের এই যারা আমার দেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করছে ওদের কাছ থেকে পণ্য কেনা বর্জন করা, ওদের কাছ থেকে না যাওয়া, ওদের কাছে চিকিৎসা না নেওয়া, আমার দেশকে এস্টাবলিশ করার যখন স্লোগান উঠছে তখন সেই স্লোগানকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এটাও আর একটা নতুন টপিক আপনার কাছে ধরিয়ে দিয়েছে। আমি মনে করি তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। 5টি ভিডিও আপনাদের সম্মুখে হাজির করেছিলাম এবং 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। বুয়েটে ছাত্র রাজনীতি এবং সাবেক আইজি বেনজিরের বিষয়টি নিয়ে মূলত আজকের এই ভিডিওটি সাজানো হয়েছিল। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন এবং সকলের কথাগুলো মন দিয়ে শুনেছেন। তো কী জানলেন বুঝলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি মন চায় ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।